হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার ভিডিও অফ বায়োলজি। আজকের ভিডিওটায় আমরা ইমিউনোলজি নিয়ে ডিসকাস করব। তাহলে চলো শুরু করা যাক। ইমিউনোলজি পড়ার জন্য যেটা আমাদের সবার আগে জানতে হবে সেটা হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি কাকে বলে? আচ্ছা, যদি আমরা ইমিউনিটি কাকে বলে অ্যাকচুয়াল ডেফিনেশনটা খুঁজি, তাহলে ঠিক ডেফিনেশনটা এরকম দাঁড়াবে যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো অর্গানিজমের, স্পেশালি মাল্টিসেলুলার অর্গানিজমের কথা বলছি আমরা, যে কোনো মাল্টিসেলুলার অর্গানিজমের যে একটা ক্যাপাসিটি থাকে নিজের বডির, যাতে ও ফরেন মেটেরিয়ালসের সাথে ফাইট করতে পারে। ফাইট ইন দ্য সেন্স, ধরো কোনো ইনফেকশিয়াস এজেন্ট হলো বা ফরেন কোনো এমন সাবস্টেন্স হলো যেটা বডিকে কোনো রকমভাবে ক্ষতি করছে, তো সেই রকম সাবস্টেন্সের সাথে যখন ফাইট করে বডি সিস্টেমটাকে মেনটেন করে, বডিকে প্রোটেক্ট করে, সেই ক্যাপাসিটিটাকে বলা হয় ইমিউনিটি। আচ্ছা, তো ইমিউনিটি মানে পুরো যদি আমরা ডেফিনেশন ওয়াইজ যেতে যাই, সেটা হচ্ছে ইমিউনিটি রেফার্স টু দ্য ক্যাপাসিটি টু রেকগনাইজ অ্যান্ড ডিফেন্ড against infectious agent and other foreign substance। এটা হয়ে গেল তোমার ইমিউনিটি কাকে বলে বা ইমিউনিটি বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এবার ইমিউনোলজিতে আসি। এই যে যখন আমরা এই ইমিউনিটির ব্যাপারে আমরা পড়াশোনা করি, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ ইমিউনিটি, সেটাকেই বলা হয় কিন্তু ইমিউনোলজি। মানে ইমিউনোলজিতে আমরা বেসিক্যালি এখন পড়ব যে কি কি রকমের সেলস আমাদের ইমিউন সিস্টেম তৈরি করছে, কি কি ফাইট করছে, কিরকম ভাবে ফাইট করছে। তো এই পুরো জিনিসটা আমরা ইমিউনোলজি পার্টটার ভেতরে পড়বো। তো এবার চলো দেখে নিই নেক্সট টার্মটা কি বলছে। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইমিউন রেসপন্স আর ইমিউন সিস্টেম কাকে বলে। আচ্ছা, ইমিউনিটি যে সমস্ত সেল কনস্টিটিউট করছে, মানে যে সমস্ত সেল দ্বারা আমরা এই ইমিউনিটিটাকে অ্যাকোয়ার করতে পারছি, বডিতে ফর্মেশন করতে পারছি, সেই সমস্ত সেল একটা সিস্টেম ফর্ম করে। ঠিক আছে, সেই সিস্টেমটাকে বলা হয় ইমিউন সিস্টেম। তাহলে ইমিউন সিস্টেম বলতে বোঝাবো আমরা যে সমস্ত সেল আর মলিকিউল যেটা আমাদের ইমিউনিটি প্রোভাইডে হেল্প করছে, তারা হচ্ছে ইমিউন সিস্টেম, তারা তৈরি করছে ইমিউন সিস্টেম। আর যখন একটা ইমিউন সিস্টেম যে কোনো ফরেন সাবস্টেন্স বা ইনফেকশাস এজেন্টের সাথে যখন ফার্স্ট টাইম এদের ইন্টারাকশন হয়, তখন যে রেসপন্সটা তারা বের করে বা এলিসিট করে ফরেন সাবস্টেন্সের আগেনস্টে, সেই রেসপন্সটাকে বলা হয় ইমিউন রেসপন্স। তাহলে আমাদের এখানে আমরা দেখলাম ইমিউনিটি কাকে বলছে, ইমিউনোলজি কাকে বলছে, ইমিউন সিস্টেম কাকে বলছে, আর ইমিউন রেসপন্স কাকে বলছে। এবার এই ইমিউনিটি, ইমিউন রেসপন্স, ইমিউন সিস্টেম নিয়েই আমরা পুরো ব্যাপারটা আজকে ডিসকাস করব। তো চলো এর পরেরটা দেখে নিই কি বলছে। বলছে ইমিউন সিস্টেমের যে মেন ফাংশনটা হয় সেটা হচ্ছে ইনফেকশনকে প্রিভেন্ট করা। ইনফেকশনকে প্রিভেন্ট কারা, মানে কারা ইনফেকশন কজ করতে পারছে বা কারা কজ করতে পারে একটা অর্গানিজম, সেটা হচ্ছে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম মানে যে সমস্ত মাইক্রো অর্গানিজম যারা আমাদের বডিকে আমি বলছি কারণ কি এটা হিউম্যান ইমিউন সিস্টেম নিয়েই পড়াশোনাটাও করব, কিন্তু অ্যাজ আ হোল অর্গানিজমের ইমিউন সিস্টেম যদি আমরা বলে থাকি, তো যে কোনো অর্গানিজমে যদি কোনো ডিজিজ কজ করতে পারে, যদি কোনো রোগ সৃষ্টি করতে পারে, এরকম মাইক্রো অর্গানিজমকে বলা হয় প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। এই প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমের ভেতরে কারা কারা পড়ছে দেখো, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট আর ফাঙ্গি। এবার কথা হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু আমাদের বডিতে থাকেই। এবার ব্যাকটেরিয়া দু রকমের হচ্ছে, একটা হচ্ছে প্যাথোজেনিক, একটা হচ্ছে নন প্যাথোজেনিক। মানে প্যাথোজেনিক মানে যেগুলো আমাদের রোগের সৃষ্টি করছে, আর নন প্যাথোজেনিক মানে যেগুলো আমাদের বডিকে হেল্প করে। এরকম অনেক ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের বডিকে হেল্প করে। কিসে হেল্প করে? কোনো রকম অন্যান্য যাতে ইনফেকশিয়াস এজেন্ট এসে আমাদের ডিজিজ কজ না করতে পারে, এরকম ব্যাকটেরিয়াও অনেক আছে যারা আমাদের বডিকে প্রোটেক্ট করে। তো যে সমস্ত ব্যাকটেরিয়া রোগ করছে সে সমস্ত ব্যাকটেরিয়ার কথা ইমিউন সিস্টেমে আমরা বলবো, কারণ কি তারা রোগ সৃষ্টি করছে আর সেই রোগটাকে প্রোটেক্ট করতে হবে ইমিউন সিস্টেম দ্বারা। ঠিক আছে, তাহলে প্যাথোজেনিক অর্গানিজম, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, প্যারাসাইটস, এগুলোর আগেনস্টে মেন প্রিভেন্ট করা ইমিউন সিস্টেমের কাজ।
ইনফেকশনসগুলো প্রিভেন্ট করা হচ্ছে মেন কাজ। তারপরে হচ্ছে কি বলছে যে চিনবে কি করে প্রথমে, মানে একটা তো জায়গায় শুরু করতে হবে, যে কোনো ইমিউন সিস্টেমের যে কাজটা সেটা তো যে কোনো একটা জায়গায় গিয়ে স্টার্ট হতে হবে। তো সেই স্টার্টটা কোন জায়গা দিয়ে হয়, বা ফার্স্ট যে কাজটা হয় একটা ইমিউন সিস্টেমে, সেটা হচ্ছে প্রথমে যখন একটা ফরেন বডি ঢোকে কোনো অর্গানিজমের বডির ভেতরে, যখন কোনো একটা ফরেন সাবস্টেন্স কিছু ঢুকলো, তখন বডির যে ইমিউন সিস্টেমটা প্রথমে সেটাকে চেনার চেষ্টা করবে যে এরকম অর্গানিজম, এরকম সাবস্টেন্সের সাথে কি আমাদের আগে ইন্টারাকশন হয়েছে। যদি হয়ে থাকে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না হয়ে থাকে তো ফার্স্টে আগে চিনবে যে কিরকম কি এটার স্ট্রাকচার, কিরকম কি এটার ফাংশন, সেই অনুযায়ী কিন্তু এটা নিজের কাজটা শুরু করবে। তারপরে নিজের বডির যে ডিফেন্স মেকানিজম আছে সেই অনুযায়ী এরা এগোবে। সেই ডিফেন্স মেকানিজম অনুযায়ী আমাদের কিন্তু দুটো ধরনের ডিফেন্স মেকানিজম আছে বডির, বা ইমিউনিটি গেইন করার বা ইমিউনিটি শো করার দুটো মেন ক্যাটাগরি আছে বা মেকানিজম আছে। সেটা হচ্ছে ইননেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আচ্ছা, ইননেট ইমিউনিটি কাকে বলছি এবার দেখে নিই। আচ্ছা, ইননেট ইমিউনিটি বলার আগে আমি এখানে একটা জিনিস বলে দিই, যেটা পরবর্তী কালে পড়াশোনা করতে গেলেও লাগবে, এই টপিকটাই ডিসকাস করতে গেলে। সেটা হচ্ছে ফার্স্টে যে এই যে ফরেন সাবস্টেন্সের কথা আমি বলছি, যেরকম প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গি, এগুলোকে তো সবসময় আমরা প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম এত বড় একটা নাম দেব না, এটার একটা ছোট্ট করে নাম আছে, সেটা হচ্ছে অ্যান্টিজেন। সেটার নাম হচ্ছে অ্যান্টিজেন। এবার থেকে যদি আমি কোথাও এই টার্মটা ইউজ করি অ্যান্টিজেন, বা আমরা পড়তে গিয়ে কোথাও যদি আমরা পড়তে পাই যে অ্যান্টিজেন, তার মানেই কিন্তু এই প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম বা ফরেন সাবস্টেন্স যেটা আমাদের বডিতে ঢুকে আমাদের বডিকে কিন্তু ক্ষতি করে, সেটা হচ্ছে অ্যান্টিজেন। আর আরেকটা টার্ম আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিটা হচ্ছে যেটা আমাদের বডি তৈরি করে ওই অ্যান্টিজেনের এগেনস্টে। মানে ধরো যদি আমাদের বাড়িতে চোর ঢোকে, তাহলে আমরা কিন্তু প্রথমে পুলিশকে ডাকি। তো চোরকে যদি আমরা অ্যান্টিজেন ধরি, কারণ চোরটা হচ্ছে একটা ফরেন সাবস্টেন্স যেটা আমাদের বাড়িতে ঢুকে ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে চোরটা হয়ে গেল অ্যান্টিজেন। আর যদি আমরা পুলিশ ডাকি, পুলিশ এসে কি করবে, বেসিক্যালি চোরটা ধরতে আমাদের হেল্প করবে। তো সেই ক্ষেত্রে পুলিশটা হয়ে গেল কিন্তু অ্যান্টিবডি, মানে বডির যে ডিফেন্স মেকানিজম, যে যে সাবস্টেন্সটা দিয়ে এই অ্যান্টিজেনগুলোকে ফাইট করবে, সেটাকে বলা হয় অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি বেসিক টার্ম বোঝা গেল। এরপরে আমরা কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে আরো বেশি মানে ডিটেলসে ডিসকাস করব। এরকম না ডিসকাস করবো না, ডিসকাস করব, কিন্তু এখনের জন্য এইটুকুনি জেনে রাখো। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ইননেট ইমিউনিটিতে। ইননেট ইমিউনিটি কি বলছে? ইননেট ইমিউনিটি বলছে হচ্ছে যে তোমার পুরো লাইফ টাইমে এরকম হয় যে কিছু কিছু আমাদের যে ইমিউনিটিটা আছে সেটা অনেক সময় কি হয় যে আমরা বাই বার্থ কিছু ইমিউনিটি নিয়ে আসি। ইমিউনিটি মানে ওই যে রেজিস্ট্যান্স পাওয়ারটা, সেটা আমরা কিছু কিছু বাই বার্থ নিয়ে আসি। সেই বাই বার্থ যে ইমিউনিটি ক্যাপাসিটিটা আছে সেটাকে বলা হয় ইননেট ইমিউনিটি। মানে হয় না যে জন্মগত কিছু আমরা নিয়ে আসি, সেই জন্মগত ইমিউনিটি যেটা নিয়ে আসি সেটাকেই বলা হচ্ছে ইননেট ইমিউনিটি। ঠিক আছে, সেটা কি করে দেখো, এখানে দুটো মেন ফাংশন প্লে করে বা পারফর্ম করে। সেটা হচ্ছে ফার্স্টে এটা যে মাইক্রো অর্গানিজমস গুলো আছে বা যে অ্যান্টিজেন এখন থেকেই আমি টার্মটা ইউজ করছি, যে অ্যান্টিজেন গুলোকে আছে সেগুলোকে মারতে পারে বা মারার চেষ্টা করে অ্যাটলিস্ট। তার সাথে সাথে সেকেন্ড রাউন্ড অফ ইমিউন রেসপন্সেস কিন্তু স্টার্ট করে, অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স, যেটা কিনা ওয়ান অফ দ্য সেকেন্ড মেকানিজমস অফ ইমিউনিটি। ঠিক আছে, ফার্স্টে এটা মাইক্রো অর্গানিজমস গুলোকে মারার চেষ্টা করে, যদি মারতে পারে তো ভালো কথা, এখানেই শেষ হয়ে গেল। আর যদি না মারতে পারে, কিছুক্ষণের জন্য এরা ঠেকিয়ে রাখে, তারপরে এরা গিয়ে অ্যাক্টিভেট করে দেয় অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সকে বা অ্যাডাপটিভ ইমিউন প্রসেসেসকে। তারা তারপরে প্রসেসেসগুলো ক্যারি ফরওয়ার্ড করে। ঠিক আছে, এই ইননেট ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কি রকম ডিফারেন্স দেখো, সেরকম হচ্ছে যে কোনো অ্যান্টিবডির কিন্তু দুটো মেন ফাংশন। এখানে যখন আমরা অ্যান্টিবডি পড়বো তখনই দেখব
যে কোনো একটা অ্যান্টিবডি যেটা যে কোনো একটা অ্যান্টিজেনের অ্যাগেনস্টে প্রডিউস হয়েছে, সেটার দুটো কাজ বা দুটো মেন ফাংশন। একটা কি, প্লাজমা সেল তৈরি করা। মানে প্লাজমা সেল তৈরি করা মানে হচ্ছে যে ওই অ্যান্টিজেনটাকে ফাইট করার জন্য যে দরকার যে জিনিসটা সেই মোমেন্টে, সেটা তৈরি করা। আরেকটা হচ্ছে মেমোরি সেল। মেমোরি সেলের কাজ কি? মেমোরি সেলের কাজটা হচ্ছে ওই অ্যান্টিবডিটা কিন্তু মনে রেখে দিল ওই অ্যান্টিজেনটাকে। মেমোরি সেলের কাজটা হচ্ছে ওই মনে রাখা। কাকে মনে রাখা? ওই অ্যান্টিজেনটাকে মনে রাখা। যে একবার ধরো এরকম হয়েছে, তাহলে কি না কি হবে, পরের বার যখন সেই সেম অ্যান্টিজেনটা ঢুকবে তখন আর তাকে বেশি খাটাখাটনি করতে হবে না, তারা চিনে যাবে, বলবে আরে এটা তো আগেও এসেছিল, চলো এটাকে এইভাবে মারলে এটা মরে যাবে। তো ঠিক এরকম ভাবেই মেমোরি সেল তৈরি করে। তো একটা অ্যান্টিবডি কি কি দেখলাম, প্লাজমা সেল আর মেমোরি সেল, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কিন্তু দেখো এই ইননেট ইমিউনিটির ক্ষেত্রে কিন্তু এই মেমোরি সেলটা কিন্তু তৈরি হয় না, খালি এই অ্যান্টিবডির মানে প্লাজমা সেলটাই তৈরি হয়, যেটা এককালীন মাত্র ওই ডিজিজটাকে বা ওই অ্যান্টিজেনটাকে ঠেকিয়ে রাখতে পারে। কোনো মেমোরি সেল কিন্তু তৈরি হয় না। এই মেমোরি সেল না তৈরি হওয়াতে কি প্রবলেমটা হয় দেখো, পরের বার যখন অ্যান্টিজেনটা আবার ঢুকবে তখন কিন্তু অ্যান্টিবডিটাকে আবার ফার্স্ট থেকে শুরু করতে হবে, মানে আবার রেকগনাইজ করতে হবে, রেকগনাইজ করে ওকে চিনতে হবে, চিনে ওকে বুঝতে হবে, তারপরে গিয়ে তোমার একটা রেসপন্স কিন্তু এলিসিট হবে। তাহলে এটা একটা লম্বা প্রসেস হয়ে যাচ্ছে, মেমোরি সেলস থাকলে সেটা খুবই ইজি হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইননেট ইমিউনিটি কি দেখলাম? ইননেট ইমিউনিটি বাই বার্থ আমাদের থাকে, বা কোনো অর্গানিজমের বাই বার্থ যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটিটা থাকে সেটা হচ্ছে ইননেট ইমিউনিটি। এটার কোনো মেমোরি সেল তৈরি হয় না। আর ইননেট ইমিউনিটি কি কিভাবে কাজ করে দেখো, কি কিভাবে কাজ করে। একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ফ্যাগোসাইটোসিস আর ইনফ্ল্যামেটরি রেসপন্সেস। আচ্ছা এইগুলো এবার কি, এগুলোকে এবার আমরা দেখে নিই এগুলো কি কিভাবে, মানে ইননেট ইমিউনিটিটা কি কিভাবে কাজ করছে আসলে। চলো দেখে নিই কি কিভাবে কাজ করছে। ফার্স্টে আছে হচ্ছে অ্যানাটমিক্যাল ব্যারিয়ার্স। অ্যানাটমিক্যাল ব্যারিয়ার্সের মধ্যে বলছে যে 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 স্ট্রাকচারসগুলো আমাদের বডিতে প্রেজেন্ট আছে, যেগুলো বেসিক্যালি আমাদের কোনো ফরেন মেটেরিয়ালসের থেকে ইনফেকশন হতে প্রিভেন্ট করে, সেই স্ট্রাকচারসগুলো কি কি, সেই স্ট্রাকচারসগুলোই কিন্তু অ্যানাটমিক্যাল ব্যারিয়ার্স। যেরকম স্কিন আর মিউকাস মেমব্রেন। স্কিন যদি বলে থাকি যে আমাদের চামড়ায় যেটা দেখি আমরা, কয়েকটা হেয়ার গ্ল্যান্ডস থাকে, মানে আমাদের চামড়া স্কিনের ওপর লোম থাকে, সেই লোমটার কিন্তু একটা স্পেসিফিক কাজ আছে। সেই লোমটার কি কাজ, যে কোনো ফরেন প্যাথোলজিক্যাল বা প্যাথোজেনিক যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলোকে বসতে দেয় না, আটকে দেয়, স্কিনের ভেতর দিয়ে ঢুকতে দেয় না। ঠিক আছে, আর আরেকটা কি, ওরা অ্যালাউই করবে না, মানে স্কিনের একটা স্পেসিফিক কম্পোজিশন আছে, সেই ক্ষেত্রে কি হয়, সোয়েটিং হয়। ধরো আমাদের সোয়েটিং এর ক্ষেত্রে অনেক ব্যাকটেরিয়া বা অনেক প্যাথোজেনিক ভাইরাস এরকম আছে যেগুলো আমাদের স্কিনে কিন্তু এফেক্ট করতে পারে না। তার সাথে সাথে মিউকাস মেমব্রেনের যদি আমি কথা বলি তাহলে খুব ইজি এক্সাম্পল হচ্ছে নাকের ভেতরটা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিটলি শুকনো নয়, বা আমরা যদি বলি কানের ভেতরেও কিন্তু আমাদের এয়ার ব্যাগস থাকে। তা ওই জিনিসগুলো কি কারণে থাকে, যাতে কোনো মাইক্রো অর্গানিজম বা যে কোনো ফরেন মেটেরিয়ালস যদি ঢোকে তাহলে কিন্তু ওটা ওই কানের এয়ার ব্যাগসের সাথেই বা নাকের যে মিউকাসের সাথে সেটা কিন্তু আটকে যায়, যাতে ওটার ভেতরে ইন্টারনাল অর্গানস পর্যন্ত না পৌঁছাতে পারে। তাহলে এরকম ভাবে আটকালেও আটকানো যাচ্ছে, ভেতরে ঢোকা যদি প্রথমেই যদি তুমি দরজাটা বন্ধ করে দাও তাহলেই তো তোমার আর ফরেন সাবস্টেন্স ঢুকছে না, তাহলেই তোমার বডি প্রোটেক্টেড। এটা গেল তোমার অ্যানাটমিক্যাল ব্যারিয়ার্স। এরপরে হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্সের মধ্যে দেখো, যেরকম আমাদের চোখে কিছু পড়লে পরে, মানে চোখে ধরো কোনো ধুলো বালি পোকামাকড় কিছু পড়লে পরে সঙ্গে সঙ্গে আমাদের চোখ থেকে জল বেরোতে লাগে, তাই তো। এই চোখের জলটা কেন বেরোতে লাগে, এই যে টিয়ার্স যেটাকে বলা হয় চোখের জল, সেটা কিন্তু একটা এনজাইম থাকে, সেটার নাম হচ্ছে লাইজোজাইম। সেই এনজাইমটা কিন্তু ফরেন মেটেরিয়ালসকে ফাইট করে বার করতে পারে, ক্যাপাসিটি আছে। ঠিক আছে, তাহলে ওটা যখন চোখে কিছুই যখন ঢুকলো তখনই সঙ্গে সঙ্গে জল আসা মানে তোমার বেসিক্যালি এটা ন্যাচারাল ফ্লাশিং প্রসেস, যেটা দিয়ে তোমার বডি তোমার চোখটাকে মানে তোমার চোখটাকে প্রোটেক্ট করছে।
যাতে কোনো যা ধুলোবালি ঢুকে থাকে সেটা যেন ডিস্ট্রয়েড হয়ে যায়, বেরিয়ে যায় চোখ থেকে। তো সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের ভেতরে আসছে। আর তারপর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। যেরকম আমরা দেখো কোনো খাবার চিবিয়ে খাই বা গিলে খাই, ঠিক সেরকম ভাবেই আমাদের বডিতে কিছু স্পেশালাইজ সেল আছে যারা এই ফরেন সাবস্টেন্সগুলোকে দেখলেই গিলে খায়। ঠিক আছে, সেই গিলে খাওয়ার প্রসেসটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, দেখলো ধরো একটা ফরেন পার্টিকেল এসছে, ও গেল, ও গিয়ে পুরোটা গিলে নিল। গিলে নিয়ে কি করবে, এবার ভেতরে তো ঢুকে গেল। তারপরে ভেতরে যখন ঢুকে গেল ওই ফরেন পার্টিকেলটা, ওর ওপরে অনেক এরকম এনজাইম অ্যাক্ট করে যেটা দিয়ে কিনা ও ওই ফরেন মেটেরিয়ালটাকে ডিগ্রেড করে দেয়, মানে আস্তে আস্তে ভেঙে দেয়। ভাঙতে ভাঙতে কি হয়, ওটা পুরোপুরি যখন ডিস্ট্রয়েড হয়ে যায়, ওই সেলটা অ্যাজ আ হোল অ্যাপোপ্টোসিস করে কিন্তু বেরিয়ে যায়। আমরা কিন্তু ক্যান্সার বায়োলজির সময় অ্যাপোপ্টোসিস কি সেটা পড়েছিলাম। তা অ্যাপোপ্টোসিস হয়ে কিন্তু মেরে ফেলে, পুরো সেলটাকেই মেরে ফেলে। তো আলটিমেটলি সেলটাকেও তাড়ানো হলো, ডিস্ট্রয়েড সেলটাকেও তাড়ানো হলো, তার সাথে সাথে ফরেন মেটেরিয়ালস যেটা আছে সেটাও কিন্তু চলে গেল। সেই রকম স্পেশালাইজ সেলস যেরকম দেখো মোনোসাইট, নিউট্রোফিল আর টিস্যু ম্যাক্রোফাজ, এরা ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করে, বা এরাই ফ্যাগোসাইটোসিসটা করে বডিতে, ইমিউন সিস্টেমে। তারপরে হচ্ছে ইনফ্ল্যামেটরি রেসপন্স। ইনফ্ল্যামেটরি রেসপন্স হচ্ছে খুব কমন একটা ব্যাপার, যদি আমি এভাবে বোঝাতে চাই, যে সেটা হচ্ছে ধরো কোথাও একটা মশা কামড়ালো, হাতে ধরো মশা কামড়ালো বা কোনো পোকা কামড়ালো বা কোনো রকম ভাবে কেটে গেল, কি হয় সেই জায়গাটা একটুখানি ফুলে যায়। মশা কামড়ালে বা কোনো ইনসেক্টেড কামড় দিলে ফুলে যায়। কেন ফোলে বলো তো? মশার যে মানে স্টিংটা রয়েছে, মানে যে জিনিসটা ফোটায় আর কি ব্লাড সাক করার জন্য, সেই স্টিংটার মধ্যে কিন্তু অনেক অ্যান্টিজেন থাকে, অনেক ফরেন ম্যাটেরিয়ালস থাকে, যেটা আমাদের স্কিনের সাথে ক্রস রিয়াক্ট করে একটা যাচাই ব্যাপার ঘটায়, মানে ফরেন সাবস্টেন্স ভেতরে ঢোকে। তো সেটার এগেনস্টে যখন বডি রেসপন্স করে, তখন সেখানে কি হয়, সেই জায়গাটা ফুলে যায়। সেই ফুলে যাওয়াটাই হচ্ছে কিন্তু ইনফ্ল্যামেটরি রেসপন্স। ঠিক আছে, তো সেই ফুলে যাওয়াটাই হচ্ছে ইনফ্ল্যামেটরি রেসপন্স। তো এরকম ভাবে ইনফ্ল্যামেটরি রেসপন্সেস দেওয়া হয় বডিতে, যাতে বোঝা যায় যে ওখানে কিছু একটা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে বলছে যখনই কোনো টিস্যু ড্যামেজ হচ্ছে বা উন্ডেড হচ্ছে, তখন প্যাথোজেনিক অর্গানিজমটা তার ভেতরে ঢুকবেই, ঢুকে একটা শুরু করে দেবে নিজের কাজকর্ম। ঠিক আছে, কমপ্লেক্স সিকোয়েন্স অফ ইভেন্টস শুরু করে দেবে, মানে বডিকে ডিস্ট্রয় করার জন্য যা সরঞ্জাম এনেছে সব নিয়ে লেগে পড়বে, সংসার খুলে ফেলবে। সেই সংসারটা খুলে ফেলাতে একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স বডি দেয়, যেটার জন্য ওই সংসারটাকে যাতে তাড়িয়ে দেওয়া হয় বডি থেকে, বা তাড়ানো যেতে পারে বডি থেকে, সেই জন্য ইনফ্ল্যামেটরি রেসপন্সটা বডি থেকে এলিসিট হয়। ঠিক আছে, যেরকম দেখো রেডনেস, রাইজ ইন টেম্পারেচার, পেন, টিউমার সোয়েলিং, এগুলো। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে গিয়ে আমরা যেগুলো পড়লাম, অ্যানাটমিক্যাল বেরিয়ার্স, ফিজিওলজিক্যাল বেরিয়ার্স, ফ্যাগোসাইটোসিস, ইনফ্ল্যামেটরি রেসপন্স, এইগুলো আসছে হচ্ছে আমাদের ইননেট ইমিউন রেসপন্সের কি ভাবে আমাদের ইননেট ইমিউন রেসপন্স কাজ করে সেটা। এরপরে আমরা চলে যাব অ্যাডাপটিভ ইমিউনিটিতে। অ্যাডাপটিভ ইমিউনিটিটা ইননেট ইমিউনিটির ঠিক অপোজিট। যেরকম ইননেটটা আমাদের বাই বার্থ আমরা নিয়ে এসেছিলাম, অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটিটা ঠিক তার উল্টো হলে কি হয়, যে আমাদের লাইফ টাইমে আমরা যেরকমভাবে এগোবো নিজেদের লাইফ টাইমে, যতটা মানে লাইফটাকে লিড করবো, ততদিনে তো আমাদের মানে ধরো অনেক প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার সাথে ইন্টারাকশন হবেই, এরকমও হবে অনেক প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আমাদের বডিতে ঢুকবে। তা এই কোর্স অফ টাইমে কি হয়, যখন এই বডিতে ঢুকছে কোনো নতুন প্যাথোজেন, যেটার জন্য আমাদের বাই বার্থ কোনো ইমিউনিটি নেই, সেটার ক্ষেত্রে বডি কিন্তু নতুনভাবে ইমিউনিটি ডেভেলপ করা শুরু করে। তো এই যে যখন লাইফ টাইমে ডেভেলপ করা যে ইমিউনিটিটা, সেটাকে বলা হয় কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি। মানে যেরকম প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার সাথে বা প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমের সাথে ইন্টারাকশন হবে, সেরকম অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাও স্ট্রং হতে থাকবে। ঠিক আছে, এটা আবার দু ধরনের রয়েছে। এটা দু ধরনের কি, মানে অ্যাডাপটিভ ইমিউনিটি দু ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি মানে যখন কোনো ইন্ডিভিজুয়ালের মধ্যে ওই ডিজিজটা হচ্ছে, ঠিক আছে, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমটা ঢুকছে,
তখন বডি নিজে থেকে ওটাকে ফাইট করছে একটা, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ কোনটাকে বলছে, যখন ডিজিজটা ঢুকছে তখন অলরেডি বডিকে আর তৈরি করতে হচ্ছে না, আমরা বাইরে থেকেই অ্যান্টিবডিগুলো দিয়ে দিচ্ছি। মানে বাইরে থেকে যে ওষুধ খাওয়ার মতন যে ব্যাপারটা, ঠিক সেরকম বাইরে থেকে আমরা অ্যান্টিবডি দিয়ে দিচ্ছি যাতে ওই ডিজিজটাকে ফাইট করে বের করে দেয়। বডিকে আর কোনো কাজ করতে হচ্ছে না। মানে অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে গিয়ে তোমার বাড়িতে নিজে খাবার বানিয়ে খাওয়া, আর প্যাসিভ ইমিউনিটি হচ্ছে সুইগি। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখলে মনে থাকবে, আই হোপ। সো অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি বোঝা গেল। তা এটা হলো আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি। অ্যাডাপটিভ ইমিউনিটি কিন্তু মাচ মোর স্পেসিফিক দেন ইননেট ইমিউনিটি। ঠিক আছে, আর এখানে কিন্তু মেমোরি সেলস প্রডিউস হয়। এই মেমোরি সেল প্রডিউস হওয়ার জন্য কিন্তু এটা আরো বেশি সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, যেহেতু মেমোরি সেলস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ইমিউনিটি সিস্টেম বা ইমিউন সিস্টেম বলতে পারো। কারণ মেমোরি সেলস না থাকলে কিন্তু আবার যদি ওই সেম অ্যান্টিজেনটা ঢোকে তাহলে কিন্তু অনেক সমস্যা দাঁড়াবে, যদি ফার্স্ট ইনস্ট্যান্সেই না চিনতে পারে। ঠিক আছে, তো এই গেল আমাদের ইমিউনিটি নিয়ে। এবার আমরা ডিসকাস করব ইমিউন সিস্টেমে কি কি সেলস আছে, মানে কি কি সেল দিয়ে তৈরি হচ্ছে আমাদের এই ইমিউন সিস্টেম, যেটা আমাদের এত এফিশিয়েন্টলি কাজ করতে পারছে বডিতে, একটা ডিজিজকে তাড়িয়ে দিতে পারছে, ডিজিজের সাথে ফাইট করতে পারছে, মানে কোয়াইট সাফিসিয়েন্ট। তাহলে কি কি সেলস বিলং করে দেখো। এইখানে এই ইমিউন সিস্টেমের যে সেলসগুলো সেগুলো বেসিক্যালি তৈরি হয় হচ্ছে রেড বোন ম্যারোতে। কোথায় তৈরি হয়? রেড বোন ম্যারোতে। এখানে কোথা থেকে তৈরি হয়? রেড বোন ম্যারোতে তৈরি হলো। কোথা থেকে তৈরি হচ্ছে? হেমাটোপোয়েটিক স্টেম সেলস। স্টেম সেলস নিয়ে আমরা আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে, যেখানে আমরা স্টেম সেলস নিয়ে আলোচনা করলাম। সেখানে হেমাটোপোয়েটিক স্টেম সেলস দিয়ে তৈরি হয় হচ্ছে তোমার ইমিউন সিস্টেমের সেল। কোথায়? রেড বোন ম্যারোতে। এবার কিভাবে কি কি হচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি একটা ছবির মাধ্যমে। দেখো ফিগারটা দেখো। এই প্লুরিপোটেন্ট স্টেম সেলস মানে হেমাটোপোয়েটিক স্টেম সেলস থেকে তৈরি হলো রেড বোন ম্যারোতে প্লুরিপোটেন্ট স্টেম সেলস। প্লুরিপোটেন্ট স্টেম সেলস এর মানে এই স্টেম সেলটা বিভিন্ন রকম সেলসে ডিফারেন্সিয়েট হওয়ার বা ডেভেলপ হওয়ার ক্যাপাসিটি রাখে। তাই প্লুরিপোটেন্ট স্টেম সেলসটা দেখো কি হচ্ছে, একটাতে যাচ্ছে মায়েলয়েড স্টেম সেল, একটা হচ্ছে লিম্ফয়েড স্টেম সেলস। এগুলোর মানে কিছু বোঝার নেই, এগুলোর কিন্তু নাম এরকমই। ঠিক আছে, প্লুরিপোটেন্ট স্টেম সেলস থেকে হচ্ছে মায়েলয়েড স্টেম সেল, একটা হচ্ছে লিম্ফয়েড স্টেম সেল। লিম্ফয়েড স্টেম সেলসে কারা কারা পড়ছে দেখো। গ্র্যানুলার লিউকোসাইট, মানে আমাদের বডিতে তো রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেটস থাকে। আর হোয়াইট ব্লাড সেল বেসিক্যালি আমাদের এই ফরেন সাবস্টেন্স ফাইট করতে হেল্প করে। তো এই হোয়াইট ব্লাড সেল হচ্ছে দু রকমের, একটা হচ্ছে গ্র্যানুলার, একটা হচ্ছে অ্যাগ্র্যানুলার। গ্র্যানুলার কথাটার অর্থ হচ্ছে রেড ব্লাড মানে হোয়াইট ব্লাড সেলস গুলোর ভেতরে দানা দানা মতন থাকবে, স্মুথ থাকবে না। আর অ্যাগ্র্যানুলার মানে ওই হোয়াইট ব্লাড সেলস গুলো একদম স্মুথ থাকবে, কোনো দানা দানা স্ট্রাকচার থাকবে না। তাহলে লিম্ফয়েড সেলটা কিসে আবার ডিভাইড হচ্ছে? গ্র্যানুলার লিউকোসাইট, যার আন্ডারে পড়ছে মোনোসাইট, টি সেল, বি সেল, ন্যাচারাল কিলার সেল। মোনোসাইট আবার এখানে ডিফারেন্সিয়েট হচ্ছে ডেনড্রাইটিক সেল আর ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ কোনটা? ম্যাক্রোফাজ ওই ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করে। আর ডেনড্রাইটিক সেল আমরা ডিউ কোর্স অফ টাইমে দেখবো এর ফাংশন কি। এ দেখো বি সেল থেকে তৈরি হচ্ছে আমাদের প্লাজমা সেল, যেটা অ্যান্টিবডিগুলো প্রডিউস করে। আচ্ছা, গ্র্যানুলার লিউকোসাইটস এর মধ্যে কারা কারা পড়ছে? এরিথ্রোসাইট মানে রেড ব্লাড সেল, মেগা ক্যারিওসাইট, এখান থেকে প্লেটলেটস তৈরি হয়। প্লেটলেট হচ্ছে তোমার বেসিক্যালি ব্লাড ফর্মেশনে হেল্প করে। তারপরে হচ্ছে মাস্ট সেল, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। এগুলোর নামগুলো জাস্ট মনে রাখার জন্য, বা একবার রিড আউট করো, মনে থাকলে খুব ভালো, না মনে থাকলে আরো ভালো। তো এইটা যে কিন্তু মাথায় রাখতে হবে যে প্লুরিপোটেন্ট স্টেম সেল রেড বোন ম্যারোতে গিয়ে এই দুটো প্রোজেনিটার সেলসে গিয়ে ডিভাইড হয়, একটা মাইলয়েড স্টেম সেল, একটা লিম্ফয়েড স্টেম সেল। তারপরে ওখান থেকে গ্র্যানুলার আর অ্যাগ্র্যানুলার। ঠিক আছে, এইগুলো কনস্টিটিউট করছে কি? সেলস অফ ইমিউন সিস্টেম। মানে এই পুরো ব্যাপারটা নিয়ে হয় আমাদের ইমিউন সিস্টেম। ঠিক আছে, এরপরে দেখে নিই নেক্সট কি বলেছে। দেখো ওই জিনিসটাই এখানে লিখে রেখেছে। মাইলয়েড স্টেম সেল কিসে কিসে ডিফারেন্সিয়েট হতে পারে? রেড ব্লাড সেল, মেগা ক্যারিওস, গ্র্যানুলার লিউকোসাইট। আর লিম্ফয়েড স্টেম সেল হচ্ছে তোমার গ্র্যানুলার লিউকোসাইট, মোনোসাইট, টি সেল। ওটাই এখানে লেখা আছে। ঠিক আছে, যেটা আমরা ছবিতে বললাম সেটাই এখানে ওয়ার্ডসে লেখা আছে। এরপরেরটা দেখো,
এরপরে আমরা ফাংশনস অফ লিউকোসাইট, মানে যে লিউকোসাইটসগুলো হলো মাইলয়েড স্টেম সেলস থেকে আর লিম্ফয়েড স্টেম সেলস থেকে, সেগুলোর কি কি ফাংশন সেগুলো আমরা দেখে নিই এক এক করে। প্রথমে আসি মাস্ট সেল। মাস্ট সেলের বেসিক কাজ কি? ব্লাড ভেসেল ডাইলেশন করা আর ইনফ্লামেশন করা। মানে ধরো ওই যে যেরকম উন্ডেড হলো না, মানে কোনো জায়গায় উন্ড ফর্মেশন হলো, সেরকম উন্ডেড জায়গায় ওই ইনফ্লামেশনটা তৈরি করা, যাতে আমরা বুঝতে পারি যে ওখানে কিছু একটা সমস্যা চলছে, তাহলে যাতে আমরা সেরকমভাবে বাইরে থেকে কোনো প্রসিজিয়ার নিতে পারি। মাস্ট সেলের বেসিক কাজ কিন্তু ব্লাড সেল ডাইলেট করা। ঠিক আছে, কিভাবে করে এই দুটো কাজ, ডাইলেট করা আর ইনফ্লামেশন করা? হিস্টামিন আর হেপারিন এই দুটো রিলিজ করে কিন্তু মাস্ট সেলের কাজ। ঠিক আছে, ম্যাক্রোফাজের কাজ কি দেখো? ম্যাক্রোফাজের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, এটাকে ফ্যাগোসাইটোটিক সেল বলা হয় বা ফ্যাগোসাইটিক সেল বলা হয়, যেটা ওই ফরেন মেটেরিয়ালসগুলোকে এনগালফ করে নেয়, মানে গিলে ফেলে। ন্যাচারাল কিলার সেলস, নাম থেকেই বোঝা যাচ্ছে ন্যাচারালি কিল করবে কাদেরকে? টিউমার সেলসগুলোকে, আর ভাইরাস ইনফেক্টেড সেলগুলোকে একদম গিয়ে মার্ডার করে চলে আসবে। আচ্ছা, এরপরে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল যেটা দেখছিলাম, যে এখানে একটা দেখলাম না, এই যে দেখো, মোনোসাইট থেকে একটা ডেনড্রাইটিক সেল হলো, একটা ম্যাক্রোফাজ হলো। ম্যাক্রোফাজেরটা তো দেখলাম, ফ্যাগোসাইটোটিক সেল হলো। ডেনড্রাইটিক সেলের কাজ কি? এটার কাজ হচ্ছে একটুখানি অন্য ধরনের। এটা বেসিক্যালি অ্যান্টিজেনগুলোকে প্রেজেন্ট করে, মানে ধরো সার্ভ করা টাইপের ব্যাপারটা, মানে আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে যেরকম ওয়েটার আমাদের সার্ভ করে দেয় ফুড, সেরকম অনুযায়ী ডেনড্রাইটিক সেলসেরও কাজ ওরকম, যে এই যে অ্যান্টিজেনগুলোর ওপরে যে কাজটা করবে অ্যান্টিবডি বা এই ম্যাক্রোফাজগুলো, সেটাকে আগে সার্ভ করতে হয় বা প্রেজেন্ট করতে হয়। যদি প্রেজেন্ট না করে তাহলে কিন্তু ইমিউন সিস্টেম ওটাকে ঠিক করে দেখতে পারবে না, প্রসেস করতে পারবে না, আর তার ফলে কিন্তু প্রপার রেসপন্সও দিতে পারবে না। ঠিক আছে, তো এরপরে দেখো, এরপরেরটা হচ্ছে মোনোসাইট। মোনোসাইটের কাজ কি? ম্যাক্রোফাজের ডেনড্রাইটিক সেলকে তৈরি করা। ম্যাক্রোফাজের ডেনড্রাইটিক সেলকে তৈরি করা, কারণ ওই মোনোসাইট থেকে দেখছিলাম আমরা ম্যাক্রোফাজের ডেনড্রাইটিক সেলে ডিফারেন্সিয়েট করছে। নিউট্রোফিলের কাজ কি? নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোটিক সেল হিসেবেই কাজ করে, তার সাথে সাথে টক্সিন যেগুলো রিলিজ হয় ব্যাকটেরিয়া থেকে, সেগুলো ইনহিবিট করে দেয় বা প্রিভেন্ট করে দেয়, আর অন্যান্য ইমিউন সেলগুলোকে ইনফেকশনের সাইটে রিক্রুট করে। ঠিক আছে, মানে অন্যান্য সেলগুলোকে নিয়ে আসে, বলে কি এখানে এখন ঘটনা ঘটেছে, এটার উপরে তোমরা এখন কাজ করো। আচ্ছা, এবার ইওসিনোফিল। ইওসিনোফিলের কাজ হচ্ছে প্যারাসাইটসের এগেনস্টে ডিফেন্স করা। প্যারাসাইটসের এগেনস্টে ডিফেন্স করা মানে ধরো যখন বডি কোনো প্যারাসাইট দিয়ে ইনফেক্টেড, তখন ইওসিনোফিল আসে সাইটে, সেখানে এসে কি করে? হিস্টামিন রিলিজ করে, আর সেই জন্য একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি হয়, যেটার জন্য আমাদের অ্যালার্জিক রিয়াকশনস দেখা যায় বডিতে। সেই অনুযায়ী আমরা কিন্তু তারপরে স্টেপগুলো করে নিই। এরপরে বেসোফিল। বেসোফিলের কাজ হচ্ছে এমন কিছু টক্সিন রিলিজ করা যেটা ওই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আর প্যারাসাইটগুলোকে মেরে দেয়, তাদের টিস্যু ড্যামেজ করে দেয়। তার সাথে সাথে এই যে ব্যাকটেরিয়া প্যারাসাইটকে যে মারছে, তার সাথে সাথে কিন্তু আমাদের কিছু টিস্যুও ড্যামেজ হয়। ঠিক আছে, সেটা তো তোমার মানে ওটা ইন দ্য প্রসেস হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে টি সেল আর বি সেল। এই টি সেল আর বি সেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ইমিউনোলজি বা ইমিউন সিস্টেম। এরা হচ্ছে বাকি যেগুলো আমরা দেখলাম, এই যে মাস্ট সেল, তারপরে ন্যাচারাল কিলার সেল, মোনোসাইট, নিউট্রোফিল, এরা কিন্তু হেল্পিং হ্যান্ডস। ঠিক আছে, এরা কিছু না কিছু ভাবে হেল্প করছে ইমিউন সিস্টেমটাকে, কিন্তু এই ম্যাক্রোফাজ, ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল, টি সেল আর বি সেল কিন্তু ইম্পর্টেন্ট কনস্টিটুয়েন্টস, মানে এরা কিন্তু ওয়ান অফ দ্য বলতে পারো হেড। ঠিক আছে, এরা যদি বাই ডিফল্ট এনিহাউ ডিফেক্টেড থাকে, তাহলে কিন্তু ইমিউন সিস্টেমটাও কম্প্রোমাইজড হবে। তাহলে দেখে নিই চলো টি সেলস এর কি কাজ। এখানে দেখো 3 রকমের টি সেল আছে। টি সেল 3 রকমের হয়, কি কি? হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, মেমোরি টি সেল। হেল্পার টি সেলের কাজটা কি দেখো? টি আর বি সেলকে রেগুলেট করা, মানে টি সেল যারা আছে তাদেরকেও অ্যাক্টিভেট করা, আর বি সেল যারা আছে তাদেরকেও অ্যাক্টিভেট করা। ঠিক আছে, সাইটোটক্সিক টি সেলস এর কাজ কি? টিউমারগুলোকে কিল করা আর ভাইরাস ইনফেক্টেড সেলসগুলোকে কিল করা, মানে ওই ন্যাচারাল কিলার সেলসের মতন কাজ।
আর মেমোরি টি সেলস এর কাজটা হচ্ছে অরিজিনাল যে অ্যান্টিজেনটা দিয়ে প্রথমে একবার কোনো ডিজিজ যখন কজ হয়ে গেছে সেটাকে মনে রাখা, যাতে নেক্সট টাইম হলে পরে খুব এফিশিয়েন্টলি সাইটোটক্সিক টি সেল দিয়ে ওরা কিল করতে পারে বা ইমিউন রেসপন্সটা ইলিসিট করতে পারে। আর লাস্টে হচ্ছে বি সেল দিয়ে বি সেলটা বেসিক্যালি অ্যান্টিবডি রিলিজ করে আর টি সেলগুলোকে অ্যাক্টিভেট করে। তাহলে আজকের আমাদের ভিডিওটার জন্য এইটুকুনি, যেখানে আমরা কি কি পড়লাম দেখে নিয়ে একবার জিস্ট। আমরা বললাম ইমিউনোলজি কাকে বলে, ইমিউনিটি, ইমিউন রেসপন্স, ইমিউন সিস্টেম। তার সাথে দেখলাম ইননেট ইমিউনিটি, তার কি বা মোড অফ অ্যাকশন, অ্যাডাপটিভ ইমিউনিটি, তার কত রকমের ক্লাসিফিকেশন আছে, সেলস অফ ইমিউন সিস্টেম, যেখানে আমরা প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে মাইলয়েড স্টেম সেল, লিম্ফয়েড স্টেম সেল দেখেছি। তার সাথে দেখলাম বিভিন্ন লিউকোসাইটের ফাংশন। এর পরের ভিডিওটায় আমরা ইমিউনোলজির বাকি সাবটপিকস গুলো নিয়ে ডিসকাস করব। আজকের জন্য এইটুকুই।